তো যেটা বলছিলাম, তো তারপরের যে প্যারাগ্রাফটা, সরি, তারপরের প্যারাগ্রাফটা, ওয়েল হিয়ার ইজ সাকসেস টু ইয়ে বলতে ইউ, said Henchard, holding out his right hand and leaning with his left upon the আচ্ছা এটা তো হয়ে গেল। তারপরের প্যারাগ্রাফটা, still holding the young man's hand he paused and then added deliberately, now I am not the man to let a cause be lost for want of a word and before ye are gone forever I will speak once more, will ye stay? তো হেনশার্ট বলছে যে আমি এরকম ধরনের একজন মানুষ নই যে একটা জিনিসে মানে গিভ আপ করবে, একটা জিনিসের হাল ছেড়ে দেবে শুধুমাত্র কথা বলার জন্য। ও এমন একজন মানুষ যে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে যাবে, রাদার দ্যান গিভিং আপ। He will try till the end of until he can rather than giving up very easily. তো এইখানে ও আবার একবার ফারফ্রেকে বলছে যে থেকে গেলে হয় না, বা আমার জন্য তুমি কাজ করো, এরকম একটা ওকে আবার নিবেদন করছে। There it is, flat and plain. You can see that it isn't all selfishness that makes me press E বলতে ইউ। আবার এরকম ধরনের ল্যাঙ্গুয়েজটা ক্যাস্টারব্রিজে ব্যবহার করা হতো, বা সেই সময়কার যে ওই সময়কার ল্যাঙ্গুয়েজটা এরকম টাইপের ছিল আর যে ইউকে ইয়ে এরকম এরকম বলা হতো। তো বলছে যে মাই বিজনেস ইজ নট so scientific as to require an intellect entirely out of the common. Others would do for the place without doubt. Some selfishness perhaps there is, but there is more. It isn't for me to repeat what. Come, bide with me, and name your own terms. I will agree to them willingly and without a word of gainsaying, for hang it, Parfrey, I like thee well. তো ও বলছে যে এরকম ব্যাপার নয় যে আমি যে ধরনের কাজ করি সেটার জন্য বিশাল কোনো সায়েন্টিফিক ইয়ে লাগবে, কোনো সায়েন্টিফিক মাইন্ড লাগবে, যে কোনো অন্য ব্যক্তি এটা করতে পারে আর কি। কিন্তু ও এটা বলতে চাইছে যে ওর এটার মধ্যে একটা সেলফিশনেস আছে, ওর এটার মধ্যে একটা নিজের কিছু বলার আছে। সেই নিজের কিছু বলাটা হচ্ছে যে ও ফারফ্রেকে লাইক করছে, ও ফারফ্রেকে লাইক করছে বা করে ফেলেছে, তাই জন্য হেনশার্ড চাইছে যে ফারফ্রে যেন থেকে যায়। তো উত্তরটা আমাদের এটা হবে যে even at the moment when Farfrey was leaving Casterbridge, it was Henchard who requested that Farfrey may stay back. তো তাই জন্যই ফারফ্রে থেকে গেছিল। এই পুরো ঘটনাটাকেই তোমরা সামারাইজ করে বলে দিতে পারো যে এই কারণের জন্য এই জিনিসটা মানে ফারফ্রে থেকে গেছিল আর কি। ওকে, নেক্সট চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10-এও একটা শর্ট কোয়েশ্চেন রয়েছে। শর্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হু ওয়াজ দ্য নিউ কামার ইন চ্যাপ্টার 10? Why has he come? To whom was he compared? Why? অনেকগুলো কোয়েশ্চেন এখানে আছে যে নিউ কামার কে ছিল, কোথা থেকে কেন এসেছিল, কার সাথে তার তুলনা করা হলো এবং কেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য নিউ কামার স্টেপড ফরওয়ার্ড লাইক দ্য কুইকার ক্রিপল অ্যাট Bethesda and entered in her steed.
একজন ব্যক্তি এগিয়ে আসলো এবং বেথসেডা সাথে কুইকার ক্রিপল, কুইকার মানে দ্রুততর, ক্রিপল মানে যার প্যারালাইজড বা যার অবস্থা খুব একটা ভালো নয়, সেরকম একটা ব্যক্তি যাকে বেথেসডাতে পাওয়া গেছিল। বেথেসডা কোন একটা গল্পের কোন একটা এমন জায়গা যেটা কোনো গল্পের মধ্যে ছিল, এবং ওই গল্পতে একটা ক্রিপল, একটা প্যারালাইজড বা একটা বিকলাঙ্গ ব্যক্তি ছিল। দুটো বিকলাঙ্গ ব্যক্তির মধ্যে যে বেশি দ্রুত চলাফেরা করতে পারছিল বা হাঁটতে পারছিল তাকে বলা হচ্ছে কুইকার ক্রিপল। আর সে ওই ওদের ঘরে আসলো, ওদের হেনচার্ডের কাছে আসলো। তা উত্তরটা এখানে আমরা পেয়ে যাচ্ছি যে যে নিউ কামারটাকে, এটা হচ্ছে জসুয়া জব, এর নাম হচ্ছে জসুয়া জব। তো এই যে প্রশ্নটা, হু ওয়াজ দ্য নিউ কামার ইন চ্যাপ্টার 10, তাহলে সে হচ্ছে জসুয়া জব। এবং কার সাথে তার তুলনা করা হচ্ছে? টু হুম ওয়াজ হি কম্পেয়ার্ড? হি ওয়াজ কম্পেয়ার্ড টু, লাইক, এখানে সিমিলি রয়েছে, লাইক দ্য কুইকার ক্রিপল অ্যাট বেথেসডা। আর কেন এখানে এসছে সেটার উত্তর আমরা নেক্সট লাইনে পাবো। স্যার, বাই অ্যাপয়েন্টমেন্ট দ্য নিউ ম্যানেজার, মানে হেনচার্ডের কোম্পানিতে, হেনচার্ড যেখানে কাজ করছে বা হেনচার্ডের যে ফার্মটা আর কি, সেই ফার্মে অ্যাকচুয়ালি আসার কথা ছিল হচ্ছে এই জসুয়া জপের, কিন্তু তার জায়গায় হেনচার্ড অলরেডি ফারফ্রেকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করে দিয়েছে। তাই জন্য কেন সে আসলো? সে আসলো ম্যানেজার হবে বলে। সে ম্যানেজার হবে বলে বা ম্যানেজার হতে চাইছিল, বা ওর সাথে কথা হয়েছিল হেনচার্ডের চিঠির মাধ্যমে যে ম্যানেজারের যে পোস্টটা সেটার জন্য জসুয়া জবকে নেওয়া হবে। তাই জন্য জসুয়া জব ওই চাকরিটা করার জন্য এখানে এসছে। কিন্তু কেন এই তুলনাটা করা হচ্ছিল সেইটাকে বোঝার জন্য আমাদেরকে একটুখানি ইন্টারনেটে সার্চ করতে হবে যে জসুয়া জবের সাথে একজন ক্রিপলের কেন তুলনা করা হচ্ছে, বা বেথেসডার ক্রিপলের কেন তুলনা করা হচ্ছে। এইখানে আমরা উত্তরটা পেয়ে যাব, যদিও আশা করি তোমরা, আমার মনে হয় তোমরা এই পেজটা দেখতে পাচ্ছ না, বাট এটা রেকর্ডিং হচ্ছে, তোমরাও দেখতে পাবে পরে। এখানে বলছে যে লাইক দ্য কুইকার ক্রিপল অ্যাট বেথেসডা refers to John 5:29। 5:29, জন 5:29 বলতে বাইবেলের কথা বলা হচ্ছে। বাইবেল, এই মানে বাইবেলের মধ্যে জন বলে একজন সেন্ট আছেন, তিনি অধ্যায় 5:29 হিম, ওইখানে এটা বলছেন যে where diseased people immerse themselves in a pool in Bethesda in hopes of being cured, the newcomer hoped to be the first in receiving the job. As the manager to do so, he was the first and quickest approach. তো বেথেসডা অ্যাকর্ডিং টু বাইবেল এমন একটা জায়গা ছিল যেখানে লোকে নিজের পাপ ধোয়ার জন্য বা নিজেদেরকে নিজের পাপ নয়, নিজেদের অসুস্থতাটাকে সারিয়ে তোলার জন্য ওই বেথেসডা বলে যে জায়গাটা, সেইখানে তারা আসতো আর কি। এবং
একজন যে ক্রিপল, একজন যে বিকলাঙ্গ ছিল, বিকলাঙ্গ ব্যক্তি তাড়াতাড়ি করে আসছিল, যাতে ও চাইছিল যে ওই যেন প্রথম হয় যে ওই জায়গাটাতে স্নান করতে পারে, যাতে ওর যে দুরারোগ্য রোগটা রয়েছে সেটা যেন ঠিক হয়ে যায়। সেরকমভাবেই জসুয়াও একটু তাড়াতাড়ি করে হেনচার্ডের কাছে আসছিল। তো তাই জন্য এখানে ওই কুইকার ক্রিপল অ্যাট বেথেসদার সাথে জসুয়া জবের তুলনা করা হলো। তো এখানে কি কথোপকথন হচ্ছে, হোয়াট ডে ডিড হেনচার্ড সে হি মেনশনড। তো হেনচার্ড বলছে, আমি তো তোমাকে বৃহস্পতিবার আসতে বলেছিলাম। জসুয়া বলছে, ইউ সেড থার্সডে অর স্যাটারডে। তো যখন হেনচার্ড ওকে বকার সুরেই বলছে যে তোমাকে তো আমি বৃহস্পতিবার আসতে বলেছিলাম, তখন জসুয়া বলছে যে আপনি বলেছিলেন বৃহস্পতিবার বা শনিবার। এইটা ও এরকম ভাবে ওকে বলছে। কিন্তু অলরেডি হেনচার্ড ফারফ্রেকে নিজের চাকরিতে রেখে নিয়েছে, ম্যানেজার হিসেবে রেখে নিয়েছে। তাই জন্য ও জসুয়া জবকে আর রাখলো না, এবং জসুয়া জবকে একটা এক্সকিউজ দিল যে তোমাকে তো বৃহস্পতিবার কথা হয়েছিল তোমার সাথে, তুমি বৃহস্পতিবার আসোনি, তুমি দেরি করেছো, তাই জন্য আমি তোমাকে রাখবো না, এরকম একটা বলে সে জসুয়া জবকে ওখান থেকে চলে যেতে পারে। এই যে জিনিসটা ঘটলো, মানে এই যে ফারফ্রের সাথে হেনচার্ডের কথাবার্তা, বা লাস্ট মোমেন্টে ফারফ্রে থেকে গেল, হেনচার্ডের জন্য কাজ করতে শুরু করলো, ওর ম্যানেজার হয়ে গেল, জসুয়া আসলো, তাও জসুয়াকে হেনচার্ড ইয়ে করে দিল, চলে যেতে বলল। এই জিনিসগুলোতে why is it important, এটার সাথে প্লট বা গল্পটার এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, মানে গল্পের শুরু বা শেষ ইত্যাদিতে গল্পের মূল কথাবার্তার সাথে এটার কি ইয়ে রয়েছে, যোগাযোগ রয়েছে, কেন এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে কেন হাইলাইট করা হলো। সাথী বলো। হয়তো স্যার এই সময় ওকে ম্যানেজারের পদ থেকে যে বাদ দেওয়া হচ্ছে, তারপর হয়তো ও কোনো গন্ডগোল পাকাবে কারোর সঙ্গে মিলিয়ে। কে গন্ডগোল পাকাবে? মানে ধরুন যে হেনচার্ডের কোনো ক্ষতি করার যে পরিকল্পনা হয়তো সে নেবে, সেই কে কারণে নেবে? করা হচ্ছে। কে? মানে হেনচার্ড যে ব্যবসাটা করছে যে কর্মের, সেখানে হয়তো কোনো গন্ডগোল পাকবে, আর সেইখানে হাতটা থাকবে হচ্ছে এই ওই জবের, জসুয়া জবের। জসুয়া জসুয়া জব, তাই কি? অন্যরা কিছু বলার থাকলে বলো, অন্যদের কোনো আইডিয়া। যে এটা ন্যারেটিভ এর জন্য বা প্লটের জন্য এটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হলে কেন? তার মেয়ের প্রতি একটা ভালোবাসা দেখা যাচ্ছে। মেয়ের প্রতি কার ভালোবাসা দেখা যাচ্ছে? হেনচার্ডের, তার জন্য ওই মেয়ের প্রতি ভালোবাসার সাথে এটার কি সম্পর্ক হচ্ছে?
প্রতি ভালোবাসা এখানে কিভাবে আসছে, এটা তো আমি জিজ্ঞেস করছি যে এই যে ঘটনাটা যে ঘটলো, যে হেনচার্ড ইয়েকে ফারফ্রেকে চাকরিটা দিল এবং তার এক দুদিনের মধ্যেই দেখা গেল যে যে অরিজিনালি মানে ম্যানেজারের পোস্টের জন্য আসছিল সেও হাজির হলো, কিন্তু হেনচার্ড অলরেডি অন্য একজনকে, মানে অফকোর্স ফারফ্রেকে এই চাকরিটার জন্য রেখে নিয়েছে। তো এটা এখানে একটা প্লটের ব্যাপার এখানে আসবে। সেই প্লটের ব্যাপারটা কি, এবং প্লট কনস্ট্রাকশন বা গল্পটা ছোট করে তোমাদেরকে আগেও বলেছি, বা তোমরাও কিছুটা হ্যাঁ, ফারফ্রের সঙ্গে বিয়ে দেবে বলে সুসানের, তার সাথে ফারফ্রের সাথে সুসানের বিয়ে দেবে বলে। ফারফ্রের সাথে এই সুসানের সরি বিয়ে স্যার, দেবে, সুসান না, স্যার 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 এলিজাবেথ জেনের। কিন্তু তার সাথে এদের চাকরি বাকরি করার ব্যাপারটা কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। চাকরির কি সম্পর্ক এখানে? দিশা, দিশা আছো? সাথী যেটা প্রথমে বললো, মানে ওকে ওর জায়গায় যেহেতু অন্যজনকে কাজে রেখেছে, তার জন্য ওর একটা ক্ষোভের সৃষ্টি হলো, যেটা যে ও যে পরে ঝামেলার সৃষ্টি করতে পারে, ওটাই মনে হচ্ছে। সেটা কি পরে ঝামেলা কোনো সৃষ্টি হয়েছিল? মানে জোসুয়া জবকে কি আর আমরা জীবনে বা নভেলের মধ্যে আর কোনোদিনও দেখতে পেয়েছিলাম? আসলে ব্যাপারটা হচ্ছে যে যদি জোসুয়া জব চাকরিটা পেত এবং ফারফ্রে সত্যি চলে যেত, তাহলে ফারফ্রের সাথে পরবর্তীকালে হেনচার্ডের যে ঝামেলা, যে প্রবলেমটা হয়েছে এবং সেটার জন্য হেনচার্ডের যে পতনটা হবে সেইটা হতো না। এখানে এটাকে মানে প্লট কনস্ট্রাকশনের দিক থেকে দেখতে গেলে দেখা যেতে পারে যে there is some kind of a chance। তোমাদেরকে প্লট কনস্ট্রাকশনের সময় প্লট কনস্ট্রাকশন বলার সময় বোধহয় বলেছিলাম যে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের ব্যাপারে, যে যদি প্লটটাকে জোর করে কেউ একজন অথর ভাগ্যের ওপর ছেড়ে দেয়, যে ভাগ্য যেমনভাবে হবে, ভাগ্য যে কোনো সময় পাল্টে যেতে পারে, সেরকমভাবে যদি ছেড়ে দেয়, তাহলে গল্পের প্লটটা অতটা ভালো হিসেবে ধরা হয় না। গল্পের প্লট তখনই ভালো হবে যখন কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপটা বেশি প্রমিনেন্ট হবে। তো এইখানে ফারফ্রের আশা আর হেনচার্ডের ফারফ্রেকে নিজের ম্যানেজার হিসেবে রাখার জন্য প্রেশারাইজ করা, রাখার জন্য ইনসিস্ট করা, এটাকে বলা যেতে পারে দিস ইজ সিম্পলি আ ম্যাটার অফ ফেট, দিস ইজ সিম্পলি আ ম্যাটার অফ চান্স। এটা হতেও পারতো, আবার নাও হতে পারতো। এরকমই কেন হলো, এটার পেছনে কোনো লজিক্যাল রিজনিং নেই। এবং পরবর্তীকালে যেটা ফারফ্রের সাথে এলিজাবেথের একটা লাভ অ্যাফেয়ারের মতন হয়েও হলো না, আবার পরবর্তীকালে বিয়ে হলো, বা ফারফ্রের সাথে ওই হেনচার্ডের আগের যে একজন, মানে সুজানের পরে হেনচার্ডের সাথে আর একজন মহিলার একটা রিলেশনশিপ হয়েছিল, সে আবার এখানে এসে থাকতে শুরু করলো, এবং লুসেটার সাথে ফারফ্রের সম্পর্ক, এই কমপ্লিকেশনস গুলো হতো না যদি না হেনচার্ড, মানে বলে না নিজের পায়ে কুড়ুল মারা,
মানে কোনো একটা জিনিস ধরো হচ্ছে না, কিন্তু তুমি ওটাকে অনেক চেষ্টা করে করলে, ভাবলে যে ওই জিনিসটা করে ভালো হবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল ওই জিনিসটার জন্যই তোমার জীবনে তোমাদের কোনো একটা বড় প্রবলেম কিছু হয়ে গেল। তো আমাদের সবার লাইফে এরকম কিছু ডিসিশনস আমরা বিভিন্ন সময়ে নিয়ে থেকে থাকি, যেখানে আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত, এবং আমরা ভাবি যে আমরা কোনো একটা জিনিস আমাদের নিজেদের ভালোর জন্য বা অনেক সময় অন্যর ভালোর জন্য করছি, কিন্তু দেখা গেল যে ওই জিনিসটাতেই কোনো একটা মানুষের কিছু একটা ক্ষতি হয়ে গেল। এরকম হতে পারে, এরকম সম্ভাবনা থাকে আর কি। তো হেনচার্ড ভালোর জন্য, মানে নিজের কাজের ভালো হবে, গ্রামের ভালো হবে, কারণ ফারফ্রে নতুন এক ধরনের মানুষ, মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স একজন মানুষ, ও কিছু একটা ভালো কিছু একটা করতে পারবে, এরকম ভাবনা চিন্তা করে সে ফারফ্রেকে নিজের জীবনে নিজের গ্রামে আসতে দিল। কিন্তু আলটিমেটলি হেনচার্ডের নিজের দোষেরই ফারফ্রের সাথে ওর শত্রুতা হবে বা ফারফ্রের সাথে ওর ঝামেলা লেগে যাবে। কিন্তু এখানে একটা ট্র্যাজিক এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ট্র্যাজেডিতে যখন একটা মানুষের পতন হয়, তখন সেই মানুষের পতন তার নিজের স্বভাব বা নিজের কোনো ভুল পদক্ষেপের জন্যই হয়। বাইরের কিছু ফ্যাক্টরস ওই পতনটাকে আরো তাড়াতাড়ি ঘটায় ঠিকই, কিন্তু বাইরের ফ্যাক্টরসগুলোর সঙ্গে মানুষের নিজের স্বভাব বা নিজের কোনো ভুল পদক্ষেপও জড়িত থাকে। দুটো মিলে ওই খারাপ ঘটনাটা ঘটে। মানে যে কোনো খারাপ ঘটনাই কোনো একজন মানুষের শুধু স্বভাবের জন্যই নয়, তবে একজন মানুষের স্বভাব এবং আর একজন মানুষের কোনো ভুল পদক্ষেপ, এই দুটো জিনিস একসঙ্গে যদি ঘটে অনেক ক্ষেত্রে, তখনই দেখা যায় যে একটা কোনো বড় ট্র্যাজেডি হচ্ছে। তো যেমন হেনচার্ড ইয়েকে নিয়ে আসলো নিজের সঙ্গে, নিজের বাড়িতে বা নিজের কাজ করার জন্য, ফারফ্রেকে, তেমনি কিছুদিন পরেই দেখা যাবে যে সে ফারফ্রেকে সহ্য করতে পারছে না। ফারফ্রেকে সে ফারফ্রে যখন ওর থেকে বেশি লোকের কাছে প্রিয় হয়ে যাচ্ছে, তখন ওর মনের মধ্যে একটা হিংসে কাজ করছে, এবং ও ফারফ্রেকে নিজের শত্রু বলে মনে করছে, এবং এইসব জিনিস করাতে ওর যে ওর কাজ বা ওর বিজনেস, ওর সবকিছুই ধ্বংস হয়ে যায় হেনচার্ডের, এবং সেটাই হচ্ছে ওর ট্র্যাজেডি। তো এই যে চ্যাপ্টারটা, যেখানে আমরা দেখতে পেলাম যে ফারফ্রে চলে যেতে চাইছিল, কিন্তু হেনচার্ডই তাকে মোটামুটি জোর জবরদস্তি তাকে নিজের কাছে রেখে নিল, নিজের ম্যানেজার হিসেবে রেখে নিল। এমনকি যখন একজন অন্য ম্যানেজার আসলো, তখন তাকে তাড়িয়ে দিল, তখন তার সাথে মোটামুটি ঝগড়া করার মতন করেই সে তাড়িয়ে দিল, এবং ফারফ্রেকে নিজের সন্তানের মতন মনে করলো। অবশ্য পরের দিকে সে এই সন্তানের প্রতি দেখা গেল যে তার মনের মধ্যে একটা এনভি তৈরি হয়েছে, একটা জেলেসি তৈরি হয়েছে, কারণ সবাই ফারফ্রেকেই বেশি গুরুত্ব দিচ্ছিল, যে ফারফ্রে বেশি এডুকেটেড, বা ফারফ্রের মধ্যে বিজনেস সেন্স অনেক বেশি আছে, বা ফারফ্রে হিসেব ভালো বোঝে, বা ফারফ্রে এই ধরনের কাজের জন্য পটু। তখন হেনচার্ডের ফারফ্রের প্রতি রাগ হলো,
তবে তখন একবার মানে যখন এরকম ধরনের একটা গন্ডগোল পরবর্তীকালে হবে, তখন ফারফ্রে বলবে হেনচার্ডকে যে আমি তো এখানে থাকতে চাইনি, আপনি আমাকে মোটামুটি জোর করেই এই জায়গাটাতে নিয়ে এসছেন এবং আপনি আমাকে এই জায়গায় থাকতে বাধ্য করেছেন। এটাও বলবে আর কি একটা সময়। কিন্তু প্লটের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর আমরা দেখতে পাচ্ছি যে নভেলের প্রথম দিকেই, মানে যেহেতু আমরা চ্যাপ্টার 9-10-এ রয়েছি, নভেলের প্রথম দিকেই এই ধরনের প্লটের টুইস্টসগুলো বা প্লটের কমপ্লিকেশনসগুলো শুরু হয়ে গেছে। এবং মানে শুরুর দিকেই আমাদেরকে বলে দেওয়া বা আমাদেরকে এই আভাসটা দেওয়া হচ্ছে যে এরকম ধরনের যে সমস্যাগুলো বা এরকম ধরনের যে কাজকর্মগুলো হবে আর কি, সেইটার একটা আভাস আমাদেরকে দেওয়া হচ্ছে। এবং এটাকে ট্র্যাজেডির ভাষায়, মানে ট্র্যাজেডি যখন তোমরা পড়বে, ট্র্যাজেডির ভাষায় এটাকে বলা হয় ফোরবুডিং। FORE, ফোর মানে আগের থেকে, ফোর বুডিং, BODING, ফোর বুডিং। ফোর বুডিং মানে আগের থেকে আভাস পাওয়া বা আগের থেকে আভাস দেওয়া যে কিছু একটা খারাপ হতে চলেছে, কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে, যেটা ট্র্যাজেডিতে অনেক সময় হয় আর কি। মানে যেটাকে আমরা চলতি ভাষায় আমরা বলি যে মনের মধ্যে কু ডাকছে, something is going wrong, something could go wrong। তো এই একটা আভাস যখন আমরা পাই তখন সেটাকে ফোরবুডিং বলা হয়, তবে সেটা ট্র্যাজেডির ভাষায়। এবং তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে হার্ডি ওয়াজ আ পেসিমিস্ট, হার্ডি নিরাশাবাদী। এবং হার্ডি নভেল লিখতেন ঠিকই, কিন্তু ওনার নভেলে ট্র্যাজেডির টেস্টটা বেশি থাকে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা ট্র্যাজিক পরবর্তীকালে হতে চলেছে এবং সেটার সূত্রপাতটা এই জায়গাটার থেকে। তাই জন্যই এই জায়গাটায় মানে প্লটের দিক থেকে দেখতে গেলে বা ন্যারেটিভের দিক থেকে দেখতে গেলে এই জায়গাটা ইম্পর্টেন্ট। ওকে, লেটস মুভ লিটল ফরওয়ার্ড। চ্যাপ্টার 11-এ একটা অনেক লম্বা সেকশন মার্ক করা রয়েছে। আর এইখানে অ্যাকচুয়ালি এটা এই জন্য মার্ক করে রেখেছি কারণ এটা হচ্ছে ক্যাস্টার ব্রিজের ডেসক্রিপশন, এটা হচ্ছে হিস্ট্রি অফ ক্যাস্টার ব্রিজ এখানে মেনশন করা রয়েছে। তাই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট এবং এটা পিকচার অফ সোসাইটিতে কাজে লাগতে পারে, যেখানে ক্যাস্টার ব্রিজকে কেন ক্যাস্টার ব্রিজ বলা হচ্ছে বা ক্যাস্টার ব্রিজের ইতিহাসটা কি সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কি হচ্ছে এখানে? The ring at Casterbridge was merely the local name of one of the finest Roman amphitheaters, if not the very finest remaining in Britain. রিং ক্যাস্টারব্রিজে একটা বিল্ডিং ছিল যেটাকে বলা হয় অ্যাম্ফি থিয়েটার। অ্যাম্ফি থিয়েটার তোমরা হয়তো দেখেছো। অ্যাম্ফি মানে দুটো দিকেই, যেমন তোমরা অ্যাম্ফি ব্র্যাক পড়েছো প্রসডিতে, তেমনি অ্যাম্ফি থিয়েটার হচ্ছে এমন একটা জায়গা যেটা চারিদিক বা তিন দিক থেকে অ্যাটলিস্ট বা দুদিক থেকে ঘেরা। আমি তোমাদের ইমেজ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? এই যে অ্যাম্ফি থিয়েটার বলা হচ্ছে এটাকে, মানে চারিদিকেই এখানে ইয়েরা বসতে পারে বা অ্যাটলিস্ট দুদিকে দর্শকরা বসতে পারে, আর মাঝখানে এখানে নাটকটা খেলা হয় আর। তো এরকম একটা জিনিস ইয়েতে ছিল, ওই
ক্যাস্টার ব্রিজে ছিল, যেটাকে বলা হচ্ছিল রিং, একটা চক্রাকার মতন জায়গা আর কি, চক্রের মতন। তো এইটাকে বলা হয় অ্যাম্ফি থিয়েটার। এটা গ্রিক প্লে যখন খেলা হতো আর কি, গ্রিক প্লেগুলোর জন্য এরকম ধরনের থিয়েটার ব্যবহার হতো। তো ক্যাস্টার ব্রিজেও এরকম এক ধরনের একটা থিয়েটার ছিল, যেটা এইখানে মেনশন করা হচ্ছে। আর ওটা লোকাল নাম ছিল দ্য রিং অ্যাট ক্যাস্টার ব্রিজ। আর এটা রোমানরা এই অ্যাম্ফি থিয়েটারটাকে বানিয়েছিল, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ছিল, ইফ নট দ্য ভেরি ফাইনেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। সব থেকে ভালো অ্যাম্ফি থিয়েটারের মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ডে বা ব্রিটেনে। Castor Bridge announced old Rome in every street, alley and precinct. It looked Roman, bespoke of the art of Rome, concealed dead men of Rome. তো ক্যাস্টার ব্রিজের অলিগলিতে রোমান অ্যাসপেক্টস, রোমান কালচার, রোমান আর্কিটেকচার, রোমান আর্টিফ্যাক্টস, এগুলো সব পাওয়া যেত। যেমন তোমরা হয়তো জানো যে পূর্ব বর্ধমানের অনেক জায়গা, স্পেশালি রাজবাটি যেটাকে বলা হয়, সেটা অনেক পুরনো একটা জায়গা, এবং ওইখানে অনেক পুরাতন আসবাবপত্র, পুরাতন রাজা বা রাজার জিনিসপত্র, স্বর্ণ মুদ্রা বা অনেক ধরনের স্ট্যাচু ইত্যাদি, এগুলো মাঝে মধ্যেই পাওয়া গেছে। অনেক পুরনো দিনের সব জিনিসপত্র পাওয়া গেছে, তোমরা হয়তো জানো এটা। তো সেরকমই এই ক্যাস্টার ব্রিজেও পুরনো মানে রোমান সোলজাররা, রোমান এম্পায়ার একসময় ইংল্যান্ডকে ক্যাপচার করেছিল, ইংল্যান্ডের ওপর রাজত্ব করছিল। তাই জন্য ক্যাস্টার ব্রিজের অলিগলিতে, ক্যাস্টার ব্রিজের সব জায়গাতেই রোমান কিছু ছোঁয়া রয়ে গেছে, রোমান কিছু মাটির জিনিস, ডেলি ব্যবহার করার জিনিস, এরকম কিছু জিনিসপত্র রয়ে গেছে ক্যাস্টার ব্রিজে। আর ক্যাস্টার ব্রিজের মাটি যখন খোঁড়া হয়, তখন অনেক সময় দেখা গেছে যে রোমান সোলজার, রোমের মৃত দেহ সেখান থেকে উদ্ধার হচ্ছে, যেগুলোকে পুঁতে রাখা হয়েছিল। It was impossible to dig more than a foot or two deep about the town fields and gardens without coming upon some tall soldier or other of the empire who had lain there in his silent, unobtrusive rest for a space of 1500 years. 1500 বছর ধরে রোমান সোলজার, মৃত রোমান সোলজার, যাকে ওই জায়গায় ক্যাস্টার ব্রিজে পুঁতে রাখা হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যায়, তাদের মৃতদেহ স্কেলেটনস গুলো উদ্ধার হয়। যখন কেউ মাঠে খোঁড়াখুড়ি করে বা গার্ডেনে খোঁড়াখুড়ি করে, তখনই এই ধরনের রোমান সোলজারদের কঙ্কাল ইত্যাদি উঠে আসে। 1500 বছর আগে যখন রোমানরা এখানে ছিল, ইংল্যান্ডে ছিল, তখনকার ওই সোলজারদের মৃতদেহগুলো উঠে আসে। হি বলতে এখানে যে যাকে খুঁড়ে ওঠানো হয়েছে, মানে যে সোলজার আর কি, he was mostly found lying on his side in an oval scoop in the chalk, like a chicken in its shell, his knees drawn up to his chest, sometimes with the remains of his spear against his arm, a fibula or brooch of bronze on his breast or forehead, an urn at his knees and a jar at his throat, a bottle at his mouth, and mystified conjecture pouring down upon him from the eyes of Casterbridge street boys and men, who had turned a moment to gaze at the familiar spectacle as they passed by. তো এই মৃতদেহগুলোকে কেমন ভাবে রাখা হতো, মৃতদেহগুলোর সাথে কি কি রাখা হতো, এই জিনিসগুলো এইখানে বলা হচ্ছে। এবং যখনই
কোনো মানে রাস্তা দিয়ে যারা যেত এরকম যাদেরকে খুঁড়ে টুড়ে বার করা হতো, কোনো সোলজারের মৃতদেহ বা কোনো ব্যক্তির মৃতদেহ যারা রোমান ছিল আর কি, রোমের লোক ছিল, তাদেরকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার করে মানে দেখে নিত যে কেমন কি হচ্ছে ব্যাপারটা। এটা একটা প্রশ্ন আসতে পারে 5 নম্বরের, ডেসক্রাইব দ্য অ্যাম্ফিথিয়েটার। অ্যাম্ফিথিয়েটারটাকে যেভাবে হার্ডি ডেসক্রাইব করছে সেটাকে ফলো করে তোমাদেরকেও ডেসক্রাইব করতে বলতে পারে। The amphitheater was a huge circular enclosure with a notch at opposite extremities of its diameter, north and south. From its sloping internal form, it might have been called the spittoon of the Jotuns. Jotuns এক ধরনের দৈত্য, আর স্পিটুন হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে মানুষের থুতু ফেলে আর কি, ঠিক আছে। It was to Casterbridge what the ruined Colosseum is to modern Rome and was nearly of the same magnitude. Colosseum রোমের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিং। রোমের জন্য যেমন কলোসিয়াম ছিল, তেমনি ক্যাস্টারব্রিজের জন্য এই অ্যাম্ফিথিয়েটারটা একটা গুরুত্বপূর্ণ বিল্ডিং। এটার বাংলা মানেটাও তোমাদেরকে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতে পারি। It happens here, but I don't know. I can translate it right now. তো বাংলায় এখানটা যেটা বলছে আর কি, অ্যাম্ফিথিয়েটারটি একটি বিশাল বৃত্তাকার ঘের ছিল, যার উত্তর ও দক্ষিণে ব্যাসের বিপরীত প্রান্তে একটি খাঁজ ছিল। এক ঢালু অভ্যন্তরীণ ফর্ম থেকে একটি জটুনদের থুতু ফেলা বলা যেতে পারে, মানে ওই এমন একটা জিনিসটা ছিল যেটাকে মনে হচ্ছে যে দৈত্যরা ওখানে থুতু ফেলতো আর কি। আধুনিক রোমের কাছে ধ্বংসপ্রাপ্ত কলোসিয়াম, যা ক্যাস্টারব্রিজের কাছে ছিল, এবং ক্যাস্টারব্রিজের কাছে এই অ্যাম্ফিথিয়েটারটা তাই ছিল আর কি, ওদের মাত্রাটা একই ছিল। তো দ্যাট ইজ ইট। তারপরে যে জায়গাটা মার্ক করা রয়েছে, হু ফ্রিকুয়েন্টেড দ্য অ্যাম্ফিথিয়েটার ওয়াই, এটাও 5 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, যে কে বা কারা অ্যাম্ফিথিয়েটারে বিভিন্ন সময় যেত এবং কেন যেত। তো এখানে অনেকগুলো রয়েছে, যে melancholy, impressive, lonely yet accessible from every part of the town. The historic circle was the frequent spot for appointments of a furtive kind. Furtive মানে কম সময়ের জন্য। Intrigues মানে ষড়যন্ত্র, বা সবসময় ইন্ট্রিগ মানে ষড়যন্ত্রই নয়, প্ল্যান কিছু একটা করা, were arranged there. Tentative meetings where they are experimented after divisions and feuds. ঝামেলা মেটানোর জন্য লোকজন এখানে আসতো। But one kind of appointment, in itself the most common of any, seldom had any place in the theatre, that of happy lovers. কিন্তু এক ধরনের মিটিং এখানে যেটা সবসময় মানে এরকম ধরনের জায়গায় সবসময় লোকেরা আসতে চায়, লাভার্সরা আসতে চায়। লাভারদের এখানে কেউ আসতো না, সেলডম হ্যাড প্লেস ইন অ্যাম্ফিথিয়েটার। হ্যাপি লাভাররা, প্রেম করতে যুবক যুবতীরা এখানে আসতো না। আমরা কারণটাকে পরে আমরা দেখব যে কেন এই জায়গাটাতে যুবক যুবতীরা প্রেম করতে আসতো না। এইখানে হয়তো কারণটা মেনশন করা রয়েছে, এবং এটা থেকে আমরা অনেক আগেকার ব্রিটেনের সোসাইটির ব্যাপারেও কিছু জানতে পারি, যে হোয়াট হ্যাপেন্ড ইন 1705, ওয়াই ওয়াজ পাবলিক এক্সিকিউশন স্টপড। এক সময় কোনো ক্রিমিনালকে শাস্তি দেওয়ার জন্য সবার সামনেই তাকে শাস্তি দেওয়া হতো, মানে পাবলিক এক্সিকিউশন যেটাকে বলা হতো, সবার সামনে ফাঁসি দিয়ে দেওয়া বা গায়ে আগুন লাগিয়ে দেওয়া। উইচ হান্টিং এক সময় হতো, ডাইনি অপবাদ দিয়ে মানুষকে, মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো।
তো সেরকমই একটা ঘটনা 1705-এও হয়েছিল, অনেক বছর আগে হয়েছিল। In 1705, a woman who had murdered her husband was half strangled and then burnt there in the presence of 10,000 spectators. Tradition reports that at a certain stage of the burning, her heart burst and leapt out of her body to the terror of them all, and that not one of those 10,000 people ever cared particularly for hot roast after that. তো 1705 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে একজন মহিলা যার নামে এই অপবাদ লেগেছিল যে সে তার হাজবেন্ডকে মার্ডার করেছে, তাকে প্রথমে অর্ধেক গলা টিপে তাকে অর্ধেক মেরে তারপরে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। 10,000 লোক দেখতে এসেছিল এবং পুড়তে পুড়তে অনেক সময় যখন বডি পড়ে অনেক রকমের রিয়াকশন হয়, তো নাকি ওর হার্টটা, ওই মহিলার হার্টটা বুক থেকে ফেটে বেরিয়ে গেছিল এবং এটাকে দেখে ওই 10,000 স্পেকটেটর ওখান থেকে পালায়, 10,000 দর্শক পালিয়ে যায় এবং আর জীবনে কোনোদিনও এরকম ধরনের পাবলিক এক্সিকিউশন করতে চায় না। তো এইখানে আর একটাও জায়গা মার্ক করা রয়েছে, এখানে অনেকগুলো এই চ্যাপ্টারটা বেশ ইম্পর্টেন্ট, অনেকগুলোই জায়গা মার্ক করা রয়েছে। আজকে তাহলে এত দূর অবধি থাক এখানে, আমরা পরের দিন এইখান থেকে এই যে জিনিসগুলো মার্ক করা রয়েছে এগুলোকে আমরা টেক আপ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। যদি প্রশ্ন না থাকে তাহলে মিটিং লিভ করতে পারো, আজকে এখান অবধি থাক।